সো আমরা হচ্ছে লাস্ট ক্লাস, কতদিনে বলছিলাম লাস্ট ক্লাস, যাই হোক। তো আজকে আমরা হচ্ছে লাস্ট ক্লাস অফ বায়োলজি চ্যাপ্টার 4-এ চলে এসেছি, এবং এটা কম্পারেটিভলি গত ক্লাসের থেকে একটু হেকটিক না, একটু ফ্রি কাইন্ড অফ, তবুও এটার মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখব, দেখা যায়। সো গত ক্লাসে আমরা সবাত শ্বসন পড়েছিলাম, অর্থাৎ অ্যারোবিক রেসপিরেশন। এখানে আমরা দেখব হচ্ছে অবাত রেসপিরেশন বা অ্যানারোবিক। সো এইটা দেখো, আগেরটা যেহেতু 4 ধাপে হয়েছিল, এটা মূলত 2টা ধাপ, প্রথমেই কমে গেল ঠিক আছে। কিন্তু এটাও কিন্তু মাঝে মধ্যে কিন্তু দিয়ে দেয়, সবাই দেয় গেছে সবাত করতে করতে অবাতকে ভুলে যায়, পরে অবাত দিয়ে দিলে অবাতকে পারে না ভালো করে। এটার মধ্যেও কিন্তু তুমি আগের মতোই ব্যাখ্যা করবা কাকে বলে কি, তারপরে ধাপগুলো লিখবা এবং ধাপগুলোর সঙ্গে কি করবা, ফর্মুলাগুলো অ্যাড করে দিবা। সো আগের ধাপের মতোই ধাপ 1 বলেছিলাম না, 2টার মধ্যেই সেম। তো ধাপ 1-এ কী থাকবে, গ্লুকোজের জাস্ট অসম্পূর্ণ জারণ থাকবে, ঠিক আছে, গ্লাইকোলাইসিস এটার মধ্যেও এটার মধ্যে। সে এই ধাপে আগেরটার মতোই 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, 2টা ব্যবহার হয়ে যাবে, এবং 2 অণু NADH+H পজিটিভ। অর্থাৎ এই যে এটা আমরা দেখেছিলাম, এটাই কিন্তু গ্লুকোজ, এটার মধ্যে এটাই কিন্তু হবে। তা আমি জাস্ট 1 মিনিট খেয়াল করি, এটা আমি কপি করে আমি যদি এখানে লিখি অ্যারোবিক, AEROBIC, অ্যারোবিক রেসপিরেশন, ঠিক আছে। সেটার মধ্যে প্রথম ধাপে না, পুরোটা কেটে দিই, ইরেস ঠিক আছে। আগের দেখি আগেরগুলো আছে নাকি, ইরেস করেছিলাম, প্রিভিয়াস পেজে যাই, এটার মধ্যে আছে। আমি জাস্ট এটাকে আবার কপি করে নিয়ে আসি, যদি দরকার ছিল না, কিন্তু জাস্ট তুমি যাতে আবার উল্টাপাল্টা না লাগে এটার জন্য আমি করতেছি। কপি পেস্ট, এখন ঠিক আছে। সো আমাদের এটা আমরা লিখেছিলাম অ্যারোবিক রেসপিরেশন, এবং প্রথম ধাপে হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস, যেটার মধ্যে 1 মোল গ্লুকোজ থেকে গ্লুকোজ বার্নকে ভুল লিখে রাখছিলাম নাকি, 1 মোল গ্লুকোজ থেকে আমরা 2 মোল পাইরুভিক অ্যাসিড, 2 মোল NADH+H পজিটিভ অর্থাৎ NADH2, এবং 4 মোল এটিপি, সেটার মধ্যে 2 মোল ইউজ হয়েছে। আমাদের নিট থাকতো এখানে 2টা এটিপি। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় ধাপে আমাদের কি পাবো দেখো। সো দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিডের বিজারণ, অর্থাৎ এই যে পাইরুভিক অ্যাসিড পাইছিলাম, এটা এখন ভাঙতে হবে। আমাদের কি 2 মোল C3H4O3, এটার মধ্যে একটু ডিফারেন্ট হবে। আগেরটার মধ্যে অ্যাসিটাইল কোএনজাইম ছিল, এটার মধ্যে জাস্ট
সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে CO2 এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিজারিত NADH+ জারিত হয়ে যে ইলেকট্রন প্রোটনের শক্তি নির্গত করে তা ব্যবহৃত হয় পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্রবিশেষে ইথানল উৎপাদনের জন্য। অন্যদিকে অক্সিজেনের অভাবে তখন অক্সিডেটিভ ফসফোরাইলেশন চলে না, তাই অবাধ শ্বসনের ক্ষেত্রে এক অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিসে নিট মাত্র 2 অণু এটিপি পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ আমাদের সেকেন্ড ধাপ হচ্ছে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড বিজারণের মধ্যে আমরা যদি ফর্মুলাটা একটু ভুলে গেছি এখানে, অ্যানারোবিক এর মধ্যে দেখো দেখাইতেছে কি ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন আর সো এটার মধ্যে আমাদের আইদার ইথানল তৈরি হতে পারে, দেখো আইদার আমাদের ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে আর আমাদের ইথানল তৈরি হতে পারে এবং যার 2 মোল এটিপি। ঠিক আছে, সো আমরা এখানের মধ্যে আগেরটার মতো আমরা এখানে লিখতে পারি না আর কি। ঠিক আছে, সেটা জাস্ট 2টা ধাপ। প্রথম ধাপের তুমি এদিকে দেবা এবং এটার মধ্যে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ, অর্থাৎ সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয় CO2 এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল আমরা দেখলাম কি, ইথাইল অ্যালকোহল হচ্ছে এই যে ইথানল C2H5OH, অর্থাৎ আর ল্যাকটিক অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি C3H3O3। একটু লিখে নিও এই 2টা। আর এইটা ঠিক আছে, আইদার এটা আর এটা 2টা একসাথে, জাস্ট ফর্মুলাগুলো লিখে নিবা। তুমি তখন দেখাই দিবে, জাস্ট এইভাবে লিখে দিবে আর কি। সেকেন্ড ধাপটা পাইরুভিক অ্যাসিড বিজারণের মধ্যে সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয় CO2 এবং ইথাইল অ্যালকোহল ফর্মুলা লিখবা, অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিজারিত NADH জারিত হয়েছে ইলেকট্রন প্রোটন এবং শক্তি নির্গত করতে ব্যবহৃত হয় হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্রবিশেষে ইথানল উৎপন্নের জন্য। ঠিক আছে, অর্থাৎ এখানে যে আমাদের এই NADH2 এটা 6টা ছিল, এই 6টা পুরাটাই কি হয়ে যায় এইটার মধ্যে ব্যবহার হয়ে যেতেছে। সেই জন্য আমাদের নিট এটিপি শুধুমাত্র এই যে এটিপি তৈরি হয়েছিল এটাই শুধুমাত্র থাকতেছে। আর এই এটিপিটা 6 মোল এটিপি, এই 6 মোল এটিপি কিন্তু আমাদের এখানে পাইতেছি না। কেন? কারণ এই 6 মোল এটিপি আমাদের তখন ইথানল বা ল্যাকটিক অ্যাসিডে তৈরি হয়ে যেতেছে। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিডের মধ্যে আমাদের ব্যবহার হয়ে যেতেছে। ঠিক আছে, তুমি এখানে লিখতে পারো, এটার মধ্যেও তুমি লিখতে পারো। এখানে আমাদের ইউজ লিখে দিতে পারি। ঠিক আছে, সো এখানে কিন্তু এই এটিপি আমাদের লাগতেছে। এখানে ইউজ লেখা নেই সাধারণত, জাস্ট তুমি নর্মাল দ্বিতীয় ধাপের মধ্যে তুমি এখানে বলে দিবা। ঠিক আছে, বলে দিবা এখানে যে কি হইতেছে। না, এটা ব্যাখ্যা করে দিই হবে, এটা তো ল্যাকটিক অ্যাসিড এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, সো এটার দ্বিতীয় আমাদের যেই বিজারণ নামটা কি, নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এটার মধ্যে আমাদের কি হইতেছে, এই 2 মোল ইথানল আইদার আমাদের কি করতেছে ল্যাকটিক অ্যাসিড 2 মোল ল্যাকটিক ইথানল তৈরি করতেছে, আর আমাদের 2 মোল কি করতেছে
সো আমি একটু যদি লিখে দিই, জাস্ট নতুন করে লিখি, ঠিক আছে। সো ফার্স্ট ধাপের মধ্যে আমরা কিন্তু তখন এগুলো লিখতেছিলাম, এগুলো তো নিয়ে লিখি না, আমাদের এটা জাস্ট বোঝানোর জন্য এই বলেছিলাম। সো আমাদের দ্বিতীয় ধাপ কী ছিল, মানে বিজারণ আর কি, ঠিক আছে। মানে হচ্ছে অক্সিডেশন, তো বিজারণ। এই পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড আমাদের কী করতেছে, আমরা এই যে 2 মোল C3H4O3 পাইছিলাম, এটা তখন কি হইতেছে, দেখো সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের উপর ভিত্তি করে, অর্থাৎ এনজাইমের ফর্মুলা থেকে এসে এটা আমাদের আইদার 2 মোল কি তৈরি করতেছে, ইথানল, তুমি তখন ফর্মুলা লিখবা। ফর্মুলাটা আমাদের কি, ফর্মুলাটা হচ্ছে আমাদের এই তো C2H5OH, C2H5OH और কি তৈরি করলো, 2 মোল ল্যাকটিক অ্যাসিড। এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা তখন আবার লিখবা যে C3H6O3, C3H6O3, ঠিক আছে। এটাই এখানে এতটুকু হইতেছে। এখন আর এই যে তুমি পরে লিখে তারপরে তুমি ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করার পরে এটা লিখবা, ঠিক আছে। আগে ব্যাখ্যা, এটার মধ্যেও কিন্তু আগে ব্যাখ্যা তারপরে এটা। যদি এরকম হয় যে সময় নাই বা একদমই সময় হইতেছে না, তখন তুমি জাস্ট এই ফর্মুলাগুলো লিখবে, নাহলে লিখে তারপর ব্যাখ্যা, ঠিক আছে। সো এখানে মূলত এটিপি আমরা দুইটাই পাইতেছি, নিট এটিপি দুইটা। কেন? কারণ এই যে এখানে এটিপি ছিল, এটা কী হইতেছে, এখানে ব্যবহার হইতেছে। দেখো সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে CO2 এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করতেছে, ঠিক আছে। এখানেও কিন্তু আমাদের CO2 তৈরি হইতেছে, এটা দেখাই নেই যদিও, এই তো 2CO2, ঠিক আছে, 2 মোল, ঠিক আছে। আমি যদি বলি যে +2CO2, ঠিক আছে। কারণ আমাদের আগেরও পাইরুভিক অ্যাসিড যখন হয়েছিল, তখনও কিন্তু আমরা এই ধাপের মধ্যে অ্যাসিটাইল কেঞ্জাইমের মধ্যে এই 2 মোল C3H4O3 তো আমাদের বাংছিল, এখানে অ্যাসিটাইল কোয়ে ফর্ম হয়েছিল, আর 2 মোল CO2 হয়েছিল। এখানেও আমাদের জাস্ট ইথানল তৈরি হইতেছে এবং 2 মোল CO2 তৈরি হইতেছে, ঠিক আছে। তো তুমি যদি এক লাইনে তুমি যদি দেখাতে চাও, তখন হচ্ছে আমাদের এই যে এক লাইনের ফর্মুলাটা হচ্ছে আমরা দেখছিলাম না, দেখো এই তো C2H4OH ইথাইল অ্যালকোহল হইতেছে, CO2 হইতেছে 2টা এবং এটিপি থেকে আমরা পাইতেছি। তো C2H4OH বা হচ্ছে ইথাইল অ্যালকোহল, ইথানল, এনিথিং, ঠিক আছে, ইথাইল অ্যালকোহল। সো ইথানল না দিয়ে এখানে আমরা ইথাইল অ্যালকোহল দিয়ে দিই, ঠিক আছে, যেহেতু বইয়ের মধ্যে দেওয়া আছে ইথানল, ঠিক আছে। আমরা জাস্ট এটা কেটে দিব, ইথানল না দিয়ে ইথাইল অ্যালকোহল দিয়ে দিই, বইয়ে যেহেতু লেখা আছে। কি লেখা আছে এই দেখো, C2H5OH, C2H5OH, ঠিক আছে। এবং প্লাস হচ্ছে এই 2 মোল এটিপি। তো তুমি এই দুইটাকে দেখাই দিলেই হবে, আমি বুঝাইতে পারছি, ঠিক। কিন্তু বা ল্যাকটিক অ্যাসিড C3H6O3, সেটাই কিন্তু লেখা আছে যে আমাদের এবং ইথাইল অ্যালকোহল এবং শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড, এক্ষেত্রে গ্লাইকোলাইসিস বিজারিত এনে দিয়ে জারিত হয়ে যে ইলেকট্রন শক্তি নির্গত করে, ব্যবহৃত পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্রে ইথানল উৎপন্ন হয়। জাস্ট এটাই কিন্তু
অক্সিডেটিভ ফসফোরাইলেশন চাই না, তাই অবাধ সংশ্লেষণ হচ্ছে আমাদের নেগেটিভ কত 2টা। বুঝতে পারছি? তার মানে প্রথম হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস, আগেরটার মতোই গ্লুকোজ, 1 মোল গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড এবং NADH প্লাস এবং হচ্ছে 2টা ATP তৈরি হয়েছিল। ওই 2টা ATP খালি থাকবে, কারণ এর পরবর্তীতে এই NADH প্লাস এটাই কিন্তু এই পাইরুভিক অ্যাসিডের মধ্যে আমাদের শেষ হয়ে যেতেছে, ঠিক আছে? কিন্তু আগেরগুলোর মধ্যে দেখো, আগেরগুলোর মধ্যে আমাদের এই NADH কিন্তু কোথাও শেষ হয় নাই, ঠিক আছে? সো এটা আমাদের থেকে 6টা নাহলে 6 মোল আমরা পাইতাম, ঠিক আছে? সো এটা জাস্ট সিম্পলি, সো এটাই আর কি, হ্যাঁ, ঠিক আছে? তো শেষ পর্যন্ত আমাদের পাইরুভিক অ্যাসিড তো আমরা জাস্ট বইয়ের মধ্যে যেই ফাইনাল যেই বিক্রিয়াটা দেখি সেটার মধ্যে আমাদের কি থাকে, এটার মধ্যে আমাদের কিন্তু এটা লেখা থাকে না, কারণ এটা তো শেষ হয়ে যায় এখানে। তারপরে এটা লেখা থাকে না, কারণ এটা তো অ্যান্সার শেষ হয়ে যায়। এখান থেকে 2 মোল অক্সিজেন এটা লেখা থাকে মাত্র, এবং এটা লেখা থাকে, তো এটা আর এটা লেখা থাকে। তো এটাই কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের লেখা আছে, দেখো এইটা লেখা আছে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি, এটা ATP, ঠিক আছে? সেই হচ্ছে আমাদের 2টা ফর্ম। আশা করছি এখানে কোনো সমস্যা নাই তোমাদের, ঠিক আছে? এখন আমরা দেখব হচ্ছে আগেরটার মতোই, আগে আমরা দেখছিলাম না যে কি বলে ফটোসিনথেসিসের প্রভাবক, এখানে আমরা দেখব হচ্ছে শ্বসন প্রক্রিয়ার প্রভাবক। শ্বসন প্রক্রিয়ার প্রভাবক হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ 2 রকম। এখানেও সেম, বাহ্যিক বাইরে থেকে একটা ইনফ্লুয়েন্স হতে পারে, এটা হচ্ছে অভ্যন্তরীণ ভিতর থেকে ইনফ্লুয়েন্স হতে পারে, 2 রকম, ঠিক আছে? কি খেয়াল করো, বাহ্যিক প্রভাবকের মধ্যে রয়েছে আমাদের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা শাসন হার কমে যায়। শ্বসন জন্য উত্তম হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি, ঠিক আছে? কারণ আমরা যত উপরে যেতে থাকি, যত ঠান্ডা বেশি লাগে, তত কিন্তু আমরা শ্বাস নিঃশ্বাস কম নিতে পারি, এবং যত গরম থাকে তখনও কিন্তু শ্বাস নিঃশ্বাস কম নিতে পারি। অক্সিজেন সবুজ অক্সিজেন বা পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কী হইতেছে, CO2 এবং H2 উৎপন্ন হইতেছে, কাজে অক্সিজেনের অভাবে সবুজ শ্বসন কোনো রকমই চলতে পারে না, ঠিক আছে? ওইটার মধ্যে কিন্তু পানি তৈরি হয় নাই, তুমি খেয়াল করো, এই যে এটার মধ্যে অর্থাৎ অবাধের মধ্যে বা যেটার মধ্যে অক্সিজেন লাগে না সেটার মধ্যে কিন্তু আমাদের পানি তৈরি হয়নি, তাই না? পরিমিত পানি সরবরাহ শ্বসন ক্রিয়াকে শ্বাসের স্বভাবের কিন্তু অত্যন্ত কম বা কিংবা অতিরিক্ত পানি উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া হচ্ছে ব্যাহত হয়। জাস্ট এগুলো একটু পড়লেই হবে, এগুলো বেশি আসে না বলতে গেলে প্রায়, তবু মাঝে মধ্যে আসতে এরকম লিখে ফেলতে হবে, ঠিক আছে? আলো দেখো, শ্বসন কার্যে আলোর প্রয়োজন পড়ে না, কিন্তু সত্যি দিনের বেলা আলোর উপস্থিতিতে পত্রবন্ধ খোলা থাকে। CO2 এবং O2 গ্রহণ এবং CO2 ত্যাগ করে সহজ হয় বলে শ্বসন হার একটু বেড়ে যায়, ঠিক আছে? তো কার্বন ডাইঅক্সাইড বায়ুতে CO2 এর ঘনত্ব বেড়ে গেলে শ্বসন একটুখানি কমে যায়। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে হচ্ছে খাদ্যদ্রব্য, মানে ভিতর থেকে যেগুলো শ্বসন প্রক্রিয়া খাদ্যদ্রব্য ভেঙে শক্তি বা রাসায়নিক বস্তু ভেঙে কী হয়, শক্তি, পানি এবং CO2 নির্গত হয়, তাই কোষে খাদ্যদ্রব্যের পরিমাণ এবং ধরন শ্বসন হার নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে উৎসেচক, দেখো শ্বসন ক্রিয়ায় যে এক ধরনের এনজাইম বা উৎসেচক সক্রিয়ভাবে গ্রহণ করে এনজাইম। তারপর হচ্ছে কোষের বয়স, অপ্রাপ্ত বয়সের কোষ, বিশেষ করে ভাজক কোষের প্রোটোপ্লাজম বেশি থাকে বলে সেখানে হচ্ছে শ্বসন হার বেশি। দেখো এখানে একটা নৈবিতিকের মধ্যে আছে, অপ্রাপ্ত বয়স্ক কোষে বিশেষ করে ভাজক কোষের মধ্যে হচ্ছে প্রোটোপ্লাজম বেশি থাকে বলে সেখানে প্রাপ্ত বয়স্ক কোষ থেকে শ্বসন হার বেশি। অজৈব লবণ, কোনো লবণ শ্বসন প্রক্রিয়াকে ব্যবহৃত করলেও কোষের সুস্থ এবং স্বাভাবিক আয়োজন স্বাভাবিক অজৈব লবণ থাকতে হয়, ঠিক আছে? মানে লবণও থাকতে হয়, মানে লবণ বলতে এটা মানে ইনঅর্গ্যানিক সল্ট আর কি, ঠিক আছে? তারপর কোষ মস্তক পানি হচ্ছে বিভিন্ন ধরনের দ্রবীভূত এনজাইম, এগুলো কিন্তু আমাদের কাজ করছে। তারপরে গুরুত্ব, এটা তো লিখতেই পারি আমরা, শ্বসন প্রক্রিয়া উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া এবং কার্যক্রম পরিচালিত হয়। শ্বসনে নির্গত CO2 জীবের প্রধান খাদ্য শর্করা উৎপন্নের জন্য সর্বশ্রেণী ব্যবহৃত। খেয়াল করতে হবে, তোমাকে যখন শ্বসন বলে দিবে, শ্বসনের গুরুত্ব, এবং তুমি যদি এর আগের প্রশ্ন উত্তর মানে ধরো যে সৃজনশীলের মধ্যে তোমাকে জাস্ট বাকিগুলো ব্যাখ্যা না করতে দিয়ে তোমাকে যে শ্বসনের গুরুত্ব বললো, তখন তুমি একসঙ্গে কিন্তু ওই 2টা ধাপ যে মানে অবাধ এবং সবাধ, এটা কিন্তু তুমি ওই ফর্মুলাগুলো অ্যাটলিস্ট লিখে দিবা, পুরোপুরি ব্যাখ্যা না করলেও, ঠিক আছে? বা পুরোপুরি একটু হালকা পাতলা ব্যাখ্যা করে দিবা, তারপরে এগুলো লিখবা, কিন্তু নাম্বার পাবা না, ঠিক আছে? একটু মিলাই মিশিয়ে লিখে দিতে হবে একে 2টা, একদম পুরোপুরি লিখতে হবে না ওইখান থেকে, এবং এখানেও পুরোপুরি একদম অঙ্কটা করা দিতে হবে, ঠিক আছে? 2টা মিলাই দিই, ঠিক আছে?
উদ্ভিদে খনিজ লবণ পরিশোধনে সাহায্য করে বা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে। কোষ প্রয়োজনীয় শক্তি এবং কিছু আনুষঙ্গিক পদার্থ, অর্থাৎ মানে এক কথা বলতে গেলে শ্বসন থেকেই তো আমরা কী পাইতেছি, শক্তি পাইতেছি না। এই শক্তি না পাইলেই তো আমাদের কোনো কাজ হতো না। তো এটাই মূলত আমাদের জিস্ট, সামারি, যে কোনো কিছুই বলতে পারে। ঠিক আছে, সো খেয়াল করো, কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, এদের শক্তি উৎপাদনের একমাত্র হচ্ছে অবাত। ঠিক আছে, এরকম কিন্তু কিছু কিছু ছিল, আমি ভুলে গেছি, এটা একটা ধানের মধ্যে একটা ছিল। এই প্রক্রিয়া ইথাইল অ্যালকোহল তৈরি করে, যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, তাই না? ইথাইল অ্যালকোহল আমরা এইটা ইস্ট কী করে, ইস্ট আমরা যে দেই খাবারের মধ্যে, সেগুলো মূলত হচ্ছে আমাদের অবাত একটা শ্বসন প্রক্রিয়া কাজ করে। তো এটা যেহেতু অক্সিজেন, এই জন্যই তো এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হয়। ঠিক আছে না, ঢাকনা দিয়ে রেখে দিলে তুমি যখন দেখবা ইস্ট যখন আমরা ব্যবহার করি, তখন এটা কী করতে হয়, দেওয়ার পরে এটা গরম জায়গার মধ্যে রেখে দিতে হয়, কারণ এটা যেহেতু একটা ব্যাকটেরিয়া টাইপের, তো ওইটা কী করতে পারে না, অক্সিজেনের সাহায্যে কাজ করতে পারে না ভালো করে। যখন কার্বন ডাইঅক্সাইড পায় বা তখন হচ্ছে এটা অ্যালকোহল তৈরি করে আর কি। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে প্রক্রিয়ায় দই, পনির তৈরিতে হয়, রুটিতে ব্যবহৃত হয় এই প্রক্রিয়া। ইস্টের অবাত শ্বসনের ফলে অ্যালকোহল এবং CO2 গ্যাস তৈরি হয়। এই জন্যই কি তুমি যখন ইস্ট ব্যবহার করবে, তখন আমি বলি না ইস্ট ব্যবহার করলে এটা ফুলে যাবে, কেকগুলো ফুলে যায় কেন, কারণ ওই তো CO2 গ্যাস ভিতরে তৈরি হয় আর কি। ঠিক আছে, এই CO2 গ্যাসের চাপে রুটের ফলে হাঁপা। ঠিক আছে, এই কথাই বলছি। তারপরে দেখো, এটাও কিন্তু একটা কি বলে, একটা প্র্যাকটিক্যাল কাজ। সো এটা প্র্যাকটিক্যালের মধ্যে আমি জানি না এবার আছে কিনা, তবে কিন্তু থাকে। ঠিক আছে, তো শ্বসন প্রক্রিয়া তাপ নির্গমনের পরীক্ষা আর কি। ঠিক আছে, তো তাপ নির্গমন করবে কিনা এটা দেখবো আর কি। দুটি থার্মোপ্লাস্ট নিতেছি, এই যে থার্মোপ্লাস্ট এইগুলো, এবং দুটি থার্মোমিটার, এই দুটো থার্মোমিটার, ছিদ্রযুক্ত রাবার কর্ক, এগুলো আর কি, অঙ্কুরিত ছোলা এবং 10% মার্কিউরি ক্লোরাইড দ্রবণ। ঠিক আছে, সো দেখো, তো তার আগে আমরা দেখে নিই মার্কিউরি ক্লোরাইডের ফর্মুলা কি। মার্কিউরি, CHLORIDE, এটা মনে হয় HgCl2, দেখছো, HgCl2 মার্কিউরি ক্লোরাইড। আমি বুঝতে পারছি। সো এক মিনিট খেয়াল করি। আচ্ছা, আমি এন্টার ট্যাব দিলে আবার মাঝে মধ্যে রেকর্ডিং বন্ধ হয়ে যেতে পারে আর কি, এই জন্য আমি একটু খেয়াল করছি আর কি। ঠিক আছে, তো জাস্ট এগুলো আমি একটু মুছে দিই। সো খেয়াল করো, MgCl2 মানে HgCl2, সরি, মার্কিউরি হচ্ছে Hg আর ক্লোরিন হচ্ছে Cl। ঠিক আছে, সো কী করবে, দুটি থার্মোপ্লাস্টকে একটিতে ক এবং অন্যতে খ লেভেল লাগালাম। ক চিহ্নিত থার্মোপ্লাস্টে সামান্য কিছু পানি সহ কিছু অঙ্কুরিত ছোলা বীজ নিতে হবে। ঠিক আছে, অঙ্কুরিত মানে যেটা মানে ফুটতেছে, মানে দেখি না আমরা কিছু কিছু ধানে মানে উপরে একটা মানে বীজটা একটু অঙ্কুরিত হইতেছে, অর্থাৎ ছোলাগুলো বের হয়ে যেতেছে। ছিদ্রযুক্ত রাবার কর্কের মধ্যে দিয়ে থার্মোমিটার প্রবেশ করানোর পরে ফ্লাস্কের মুখটি ভালো করে বন্ধ করে দিতে হবে। অবশিষ্ট অঙ্কুরিত ছোলাকে তুমি কী করবে, এর পরেরটার মধ্যে কী করবা, ছোলাগুলোকে 10% ফুটন্ত মার্কিউরি ক্লোরাইড দ্রবণে 10 মিনিট ডুবিয়ে রেখে খ চিহ্নিত ফ্লাস্কে নিতে হবে এবং ছিদ্রযুক্ত কর্বের মধ্যে বের করবে। মানে একটার মধ্যে তুমি হচ্ছে মার্কিউরি ক্লোরাইড ডুবানো ছোলা ছাড়া, একটার মধ্যে ছোলা সহ। ঠিক আছে, এগুলো করে নিয়ে তারপরে তুমি হচ্ছে তাপমাত্রা লিখে রেখে ফ্লাস্কটিকে রেখে দিতে। কয়েক ঘন্টা পরে দেখা যাবে ক থার্মোমিটারে তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু খ থার্মোমিটারে তাপমাত্রা বৃদ্ধি পাবে না। কেন? কারণ কয়ের মধ্যে শ্বসন প্রক্রিয়া চলতেছে, কিন্তু ক্ষয়ের মধ্যে ওই অঙ্কুরিত ছোলা বীজগুলো কী হয়েছে, নষ্ট হয়ে গেছে, মারা গেছে। কারণ হচ্ছে মার্কিউরি ক্লোরাইড কী করছে, এগুলোকে নষ্ট করে ফেলছে। ঠিক আছে, দেখো, থার্মোফ্লাস্কে অঙ্কুরিত ছোলাগুলো সজীব থাকায় শ্বসন প্রক্রিয়া অব্যাহত থাকে এবং তাপ নির্গমনের ফলে বৃদ্ধি। অন্যদিকে খ ফ্লাস্কের ছোলাগুলো মার্কিউরিক ক্লোরাইড ডুবিয়ে নেওয়াতে বীজগুলো মরে গিয়ে নির্জীব অর্থাৎ স্টেরিলাইজড হয়ে গেছে, ফলে শ্বসন প্রক্রিয়ায় ব্যাহত হয়, তাপমাত্রা অপরিবর্তিত। ঠিক আছে, সেটা কিন্তু আসে। তো আমি এখানে অনুশীলনের কোশ্চেনগুলো তোমাকে উপর একটু আইডিয়া দিয়ে দিব, যাতে তুমি নিজে থেকে করতে পারো। সেগুলো তোমার সবগুলোই হোমওয়ার্ক থাকবে, অনুশীলনী সবগুলোই লিখে ফেলা। এবং যেহেতু আমাদের আজকে পড়া শেষ, তো লাইক উইদিন 1 উইক, ঠিক আছে, এই 1 উইকের মধ্যে তোমার কি করতে হবে, সব ধরনের নোট এই অধ্যায়ে তৈরি করে ফেলতে হবে
এবং সেগুলো তৈরি করার মাধ্যমে তুমি বাকি যে কোশ্চেন থাকবে সেগুলো আমাকে করে ফেলতে পারবা, ঠিক আছে। তারপরে কিন্তু আমরা নতুন অধ্যায় শুরু করে দিব। সো 1 উইক আমরা বায়োলজি পড়বো না বলতে গেলে। সো খেয়াল করো, এখানে সদা সংশ্লেষণ কাকে বলে আমরা জানি, বিক্রিয়ার মাধ্যমে দেখাও কাঁচামাল কী কী। সদা সংশ্লেষণের কাঁচামাল কী কী, মানে যেগুলো দরকার হইতেছে, প্রথমে তো দরকার হইতেছে সানলাইট, সূর্যের আলো, তারপরে হচ্ছে আমাদের দরকার হইতেছে হচ্ছে ক্লোরোফিল, তারপরে আমাদের কী দরকার হইতেছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, মানে ক্লোরোফিল ক্লোরোপ্লাস্ট, তারপরে হচ্ছে আমাদের দরকার হইতেছে কি কার্বন ডাইঅক্সাইড, তারপরে আমাদের দরকার হইতেছে পানি, তাই না। তো এগুলো তো আমাদের কাঁচামাল। শ্বসন কাকে বলে, বিক্রিয়ার মাধ্যমে দেখা। শ্বসনের মধ্যে পার্থক্য কী, অবাধ শ্বসনের মধ্যে সবাদ শ্বসনের মধ্যে, এগুলো সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত মতো করে লিখবা, দুইটা ব্যাখ্যা করলেই হবে। বহু নির্বাচনে দেখি সদা সংশ্লেষণ প্রক্রিয়া উপজাত হিসেবে দেখেছিলাম না বাই প্রোডাক্ট, উপজাত মানে কি বাই প্রোডাক্ট আমি দেখেছিলাম, এটা কিন্তু লেখা আছে বইয়ের মধ্যে ডাইরেক্ট, তো এটা আমি বলবো না। শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কত এটিপি তৈরি হইতেছে, গ্লাইকোলাইসিসের মধ্যে আমাদের কতগুলো তৈরি হইতেছে, NADH2 হচ্ছে 2টা, 2 NADH2 প্লাস NADH2 আর হচ্ছে 2টা ATP থাকতেছিল। তো এটা থেকে আমি পাইতেছিলাম হচ্ছে 6টা, এটা থেকে আমরা পাইতেছি 2টা, 6 আর 2 8। এটাও কিন্তু দেখাইছি, তো এটা আমরা দেখাবো না আর। তারপরে দেখো উদ্দীপকের চিহ্ন চারের A ও B উভয়ের কাজ হচ্ছে, A এবং B উভয়ের কাজ হচ্ছে কি, উভয়ের কাজ হচ্ছে দেখো অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এটাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে, এটাও কিন্তু গ্রহণ করে ত্যাগ করে, তাই না। তো এটা মূলত দুটাই হয় আর কি, 1 আর 3 হয়। H2O নির্গমন, এটার মধ্যে কিন্তু H2O নির্গমনও হইতে পারে অন্যদিকে, তো এটা একটু কনফিউজিং, আমি দেখতে হবে, ঠিক আছে, একটু বের করে নিব বা পরে দেখবো আর কি। কারণ H2O নির্গমন কী হবে, কারণ এটা থেকেও কিন্তু আমাদের ওই ট্রান্সপিরেশনের মাধ্যমে কিন্তু আমাদের বের হয়ে যেতেছে। তারপর আমাদের এটার মধ্যেও কিন্তু আমরা কিন্তু শ্বাসের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের ওয়াটার করি, সেটাও কিন্তু আমাদের অন্য ফর্মে বের হয়ে যেতেছে, এটাও হতে পারে। তারপরে চিত্রে এক্সে সংগঠিত প্রক্রিয়া হচ্ছে পরিবেশটি চিত্র এক্সে সংগঠিত প্রক্রিয়া হচ্ছে পরিবেশ শীতল রাখে, হ্যাঁ, আর বাতাস দিয়ে সাহায্য করে, হ্যাঁ, এটাও করে। শ্বসনের ব্যাঘাত ঘটায় না, 1 আর 2 বলা যায় কি, ঠিক আছে। এখন দেখো পাইরুভিক অ্যাসিডের সংকেত কি, আমরা দেখেছি কিন্তু C3H4O3। তারপর অবাধ শ্বসন বলতে কি বোঝায়, এটাও জানি। চিত্র এ কীভাবে উৎপন্ন করতেছে, আত্মীকরণ শক্তি কী হইতেছে, উপাদানটি কীভাবে তৈরি হচ্ছে, মানে হচ্ছে ওই এই তো এটিপি কীভাবে তৈরি হইতেছে, উৎপাদনটি ব্যাঘাতে উৎপন্ন ব্যাঘাতকে উদ্ভিদের উপর কী প্রক্রিয়া এবং তার যুক্তি সহ ব্যাখ্যা, এগুলো জাস্ট পারি আমরা। তারপর ফর্টিলাইসিস কাকে বলে, ভেঙে দেওয়া লাইটের মাধ্যমে। C4 উদ্ভিদ বলতে কী বোঝায়, এটাও আমরা পড়াইছি। তারপরে দেখো বিপাশা গাজর খেতে পছন্দ করে, গাজরে গ্লুকোজ থাকে, তার গাছ শক্তি যোগায়, ঠিক আছে। তো ছোটো বোন প্রশ্ন করে গাছ বাড়ার জন্য কীভাবে শক্তি পায়, সে তার বোনকে গাছে শোষণ প্রক্রিয়া গ্লুকোজ থেকে শক্তি পায়, ঠিক আছে। বিপাশা গৃহীত খাদ্য উপাদানের 2 অণু থেকে ক্রেবস চক্রে কী পরিমাণ শক্তি উৎপন্ন হইতেছে, তার ছকের মাধ্যমে ব্যাখ্যা করা। তো তুমি ছকের মাধ্যমে না ব্যাখ্যা করতে পারো তো ছক বানিয়ে ফেলবো, ওই রকম বইয়ের মধ্যে যেরকম ছক আছে। এখন 2 অণু, তো 2 অণু গ্লুকোজ থেকে আমরা, তুমি জাস্ট থার্ড পদ্ধতিতে, আমি এই জন্যই বললাম কিন্তু যে 1 অণু না থেকে তোমাকে 2 অণু গ্লুকোজ, ঠিক আছে, 2 অণু দিয়ে তুমি জাস্ট থার্ড প্রক্রিয়ার মধ্যে কী হইতেছে। তা আমি কী করবো, এই যে আমাদের কোথায় আছে এটা, হ্যাঁ, এই যে থার্ড সাইকেলের মধ্যে 2 অণু যদি থাকে, তো 2 অণু থেকে আমরা 4 অণু অ্যাসিটাইল কোএনজাইম পাবো। 4 অণু অ্যাসিটাইল কোএনজাইম থেকে আমরা 4 দুগুণে 8 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 দুগুণে 12 অণু NADH3, তারপরে হচ্ছে 2 দুগুণে 4 আর এবং এটা, ঠিক আছে। তো এটা কিন্তু একটা জাস্ট আইডিয়া দিয়ে দিলাম, নিজে থেকে একটু করে নিতে হবে, এটা গুরুত্বপূর্ণ বলে দিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাকে ওইটা পারলে পারায়। উক্ত প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলে কী পাওয়া পেলবে, আমরা তখন ওই ব্যাখ্যা করবো কী হইতেছে, কী হইলে কী হইতেছে, না হইলে আমরা এটা পাই না, গুরুত্বগুলো ব্যাখ্যা করবো। তো বুঝতেই পারতেছো এটার মধ্যে এই ধরনের প্রশ্নগুলোই থাকবে। ক্লাস মেশিনের কিন্তু এখানে প্রশ্ন অনেক কম দিয়েছে, তবে ওইগুলোও কিন্তু থাকবে। সব মিলে আমাদের এই অধ্যায় মূলত একটু ম্যাথামেটিক্যাল, এবং এটাই মূলত একটা ম্যাথামেটিক্যাল, এটার মধ্যে এটা ছাড়া অন্যগুলোর মধ্যে ম্যাথামেটিক্যাল তো এরকম কিছু নাই। তো এটা একটু ভালো করে ফর্মুলা সহ একটু মনে রাখলেই কিন্তু আমরা পারবো। সো আশা করতেছি এটাই আমাদের চ্যাপ্টার 4-এর ক্লাস, শেষ ক্লাস। তো এগুলো করে ফেলবা এবং নোটগুলো শেষ করে ফেলবা 1 উইকের মধ্যে, এবং কিছু প্রশ্ন থাকবে সেগুলো নোট করে ফেলবা।
যাতে আমরা পরে রিভিশন ক্লাসের মধ্যে সেটা দেখতে পারি বা আমরা সলভিং ক্লাসের মধ্যে ডাউট সলভিং ক্লাস আমরা দেখতে পারি। সো দ্যাটস অল।